আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে এবং কিছু মিডিয়াতে যে একটা ভিডিও 6 মিনিটের, সেই ভিডিওটা হচ্ছে আপনার বিগত 6 মাস আগের। সেটার একটা কল রেকর্ড আমাদের কাছে অলরেডি আমার কাছে আছে। এই ভিডিওটা হচ্ছে ইস্টার্ন কেবলস নামে একটা কোম্পানি আছে। ওই কোম্পানির প্রায় 30 থেকে 40 জন কর্মচারী, তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে কি করা হয়, মানে বহিষ্কার করার এরকম অপচেষ্টা চালায়। তখন ইস্টার্ন কেবলের কর্মচারীরা আমার সাথে যোগাযোগ করেন। সেখানে আমার সাথে আরও 4-5 জন ভাই ছিলেন, বিশেষ করে সিটি কলেজের শিবিরের মামুন ছিলেন এবং ফারুক ছিলেন। তার সাথে আমার সহযোদ্ধা অনেকেই ছিলেন। আমরা একসাথে সেই ইস্টার্ন কেবলসের প্রতিষ্ঠানে যাওয়ার পরে সেখানে 150 শ্রমিক নিচে জড়ো হয়েছিল। আমি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে তারপর আমি প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সাথে কথা বলতে যাই। তিনি আমাকে আশ্বস্ত করেন, দেখো নিজামুদ্দিন, যে এই বিষয়টা আসলে মেনে নেওয়া যাবে না, কারণ এটা উপর থেকে আমার প্রেশার আছে যে যে ওরা সম্পূর্ণ ঠিক মতন ডিউটি পালন করতো না। তো আমি বলছি, দেখেন, এরা এই 10-12 হাজার টাকা স্যালারি পায়, এই স্যালারিতে তাদের কি জীবন চলে, জীবিকা চলে। যদি আপনি এদেরকে যদি আপনি যে সিম্পিতি দেখে যদি ওদেরকে রাখেন, জিনিসটা ওদের পরিবারগুলোর জীবনও বাঁচবে, কারণ এই সামান্য বেতন দিয়ে তার পরিবারটা চলে। তো আমি ওনাকে মানে আমার যতটুকু কনভিন্স করার আমি করছি। উনি একটা পর্যায়ে বলে, ঠিক আছে নিজামুদ্দিন, আপনি আসছেন, আপনাকে ধন্যবাদ। তারপরে সেখান থেকে আমি বের হয়ে চলে আসি। এই ভিডিওটা ছিল বিগত 6 মাস আগের একটা কল রেকর্ড আছে। কল রেকর্ডটা আমি আপনাদেরকে একটু শোনাই। একজন সাংবাদিক আজকে সকালে, একটু শোনেন মনোযোগ। আপনারা অলরেডি অডিও রেকর্ডটা শুনছেন। আপনি চাইলে ওনার নাম্বার আছে, ইস্টার্ন কেবলের মালিকের নাম্বার আমার কাছে আছে এবং সাংবাদিকের কাছেও আছে। আপনারা পার্সোনালি কল দিয়ে জানতে পারবেন। তো সম্পূর্ণ ওই ভিডিওটা দিয়ে আমাকে কোতোয়ালির ভিডিও বলে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে, অলরেডি ফাঁসিয়ে দিয়েছে। সেটা আপনারা ম্যাক্সিমাম মিডিয়ায় দেখছি যে এই ভিডিওটা কাভারেজ করছে এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে আমাদের পাশে ছিলেন, এবং আমি মনে করি ঠিক এই সময় আমার ব্যক্তিগত নিজামুদ্দিনের পাশে থাকবেন। আমি সেই এমন একজন ব্যক্তির জন্য আমি শোকজ খেয়েছি। তিনি ছিলেন মেঘনা পেট্রোলিয়ামে কর্পোরেটরের একজন কর্মকর্তা। তিনি বিগত 16টি বছর ফেসিবাদ খুনি হাসিনার সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন, এবং তিনি তার একটা লিখিত পেড আছে, স্বাক্ষরিত, সেটা হচ্ছে 11/7/2024। সেখানে তিনি চট্টগ্রামের বিএনপির যে সালাউদ্দিন কাদের, যাকে ফেসিস্টের আমলে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল ফাঁসি দিয়ে, তাকেও উদ্দেশ্য করে তারা, আমি পেডটা আমার কাছে আছে, আপনারা দেখবেন, তাকে নিয়েও কি করছে, বাজে একটা মন্তব্য করে সেখানে সে স্বাক্ষরিত করছে। এবং শ্রমিক লীগের নেতা নওশাদ জামান সেখানে 11/7/2024 স্বাক্ষরিত। সে কিভাবে একজন জামাতের রোকন হয়, আপনাদের কাছে আমার প্রশ্ন। কারণ আমি যতটুকু জানি, একজন জামাতের রোকন হতে হলে মিনিমাম 1 বছর লাগে, যেখানে তার স্বাক্ষরিত সিল 7/11/2024।
ওইটা আমার কাছে আছে, ইতিমধ্যে আপনারাও পেয়েছেন, না পেলে আমার কাছে আছে, আমি দিতে পারবো। এবং তার পর্যাপ্ত পরিমাণ এভিডেন্স আছে, এভিডেন্সগুলো আপনারা দেখেন। এই যে নওশাদজামান বর্তমানে এই অবস্থা, তার এই স্বাক্ষরিত সিল 11/7/2024, 11/7/2024 এই নওশাদজামান এই ভিকটিম একদিন অলরেডি এখন জেলে আছে, তার সহযোদ্ধা, এবং তিনিও সেদিন মানে কোতোয়ালি তাকে গ্রেপ্তার করছে। তারপরে আসেন তার স্বাক্ষরিত ফেডারেল অবনয়, তারপরে আসেন এই কুখ্যাত নপেল, যেই নপেলের সাথে তার ছবি আছে। আসেন আজম নাসিরের সাথে, সে কিভাবে জামাতের নেতা হয়। এরকম হিউজ পরিমাণ তার এভিডেন্স আছে, এভিডেন্সের শেষ নাই। যাক, এগুলো আমি আপনাদেরকে একটা কপি আপনাদেরকে দিয়ে দিব। তো আমি জুলাই আগস্টে যখন আমি রাজপথে নামি, আমি আসলে ফ্যাসিস্টের বিরুদ্ধে নামি, কারণ বিগত 17টি বছর এই খুনি হাসিনা বিভিন্ন মতামতকে তারা প্রাধান্য দিতেন না, এবং তিনি অন্যের মতাদর্শে প্রাধান্য তো দিতেন না, উল্টা তাদেরকে যেভাবে পারত গুম খুম নির্যাতন চালিয়ে যেত। বিগত 17টি বছর আমার মনে হয় হাজারের অধিক বাইক গুম হয়েছে, খুন হয়েছে, এবং তাদেরকে রিমান্ডে নিয়ে অত্যাচার করছে। এবং সে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সে দেশ থেকে পালাতে বাধ্য হয়, এবং সেই খুনি হাসিনা ভারতে চলে গিয়েছেন, কিন্তু তার দোসররা এখনও বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে আছে এবং অঞ্চলে আছে, এবং আশেপাশে অলিতে গলিতে সব জায়গায় আছেন। এবং আমরা দেখছি এখানে প্রশাসনের একটা অনীহা, প্রশাসন 5 আগস্টের পরবর্তী সময় দেখছি প্রশাসনকে আমাদের হেল্প করতে হয়, আমাদের হেল্প নিতে হয়। কেন? 5 আগস্টের আগে খুনি হাসিনা যখন অর্ডার দিতেন, তার অর্ডারের চেয়ে 3 গুণ 4 গুণ বেশি করতেন। আপনারা দেখতেন সে সময়ে সিচুয়েশনটা আপনারা দেখছেন। কিন্তু আমার প্রশাসনের কাছে প্রশ্ন, আপনারা যখন দায়িত্ব নিয়ে ফ্যাসিস্টের যে দোসররা বাংলাদেশে এখন অবস্থান করছে তাদেরকে গ্রেপ্তার করতে পারছেন না, সেখানে ছাত্র জনতা মিলে সে দায়িত্ব নিয়েছে। কারণ আমরা জুলাই ছাত্ররা রাজপথে নেমেছে যে এই দেশে আর যেন কোনো খুনি ফ্যাসিস্ট এই দেশে আর আসতে না পারে, রাজনীতি করতে না পারে। কিন্তু খুনি ফ্যাসিস্টদেরকে রাজনীতি থেকে মুক্ত করতে হলে তাদের দোসরদেরকেও মুক্ত করতে হবে। তার জন্য আমরা ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশে যতগুলো ফ্যাসিস্টের দোসররা আছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরাই কী করব, আমরাই এগিয়ে পুলিশের হাতে কী করব, সহায়তা করব। এবং তার প্রেক্ষিতে কিন্তু নওশাদজামানকে 3 জুলাই তাকে তার মেঘনা পেট্রোলিয়ামের আগ্রাবাদ মেঘনা পেট্রোলিয়ামের সামনে অবস্থায় যখন ছাত্র জনতা তাকে ধাওয়া দেয়, সে দৌড় মারে। এক পর্যায়ে তাকে ছাত্র জনতা ধরে কোনো মব করে নেয়। যদি মবের একটা প্রশ্ন উঠছে, যদি ন্যূনতম কোনো প্রমাণ থেকে থাকে আপনাদের কাছে, সেটা আমাদেরকে দিবেন এবং আমরা উপকৃত হবে। সেটা অন্যায়ভাবে একটা নিউজ চ্যানেল, আমি বলবো না, বলে ফেলি, আজকের একটা কণ্ঠনা কি একটা, আজকের পত্রিকা নাকি একটা, সেখানে বলছে যে মব সৃষ্টি করে নওশাদজামানকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। কিন্তু সেখানে কোনো মবের কোনো প্রশ্নই নাই, তাকে ধরে ছাত্র জনতা কোতোয়ালি থানায় সোপর্দ করেন। এবং তাৎক্ষণিক সেখানে জামাতের শিবিরের কিছু পোস্টেড নেতা তাকে তবদির করার জন্য যায়, এবং কোতোয়ালি থানায় সিসি ক্যামেরা আছে, সেটা দেখতে পারেন কারা যায়। তারা অনেক চেষ্টা করছে, কিন্তু তাৎক্ষণিক আমাকে কোতোয়ালি থানা ওসি ফোন দেয় যে নিজাম, বিষয়টা কী করা যায়। আমি কিছু, সে যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, আর যদি প্রমাণিত না হয় তাকে ছেড়ে দেন। কিন্তু ওসি তার যথেষ্ট এভিডেন্স পাইছে। ইতিমধ্যে তার 12/3/2025 সালে 12/3/2024 একটা হত্যা মামলা সে আসামি, 2 নম্বর আসামি, সেটা যাত্রাবাড়ি। সেই ইয়াটাও আমাদের অলরেডি কোতোয়ালি থানা অবগত আছেন। তাহলে একজন পোস্টেড আওয়ামী লীগের নেতা কিভাবে জামাতের নেতা হয়, এটি আপনাদের কাছে প্রশ্ন আমার। আমি যথেষ্ট এভিডেন্স আপনাদেরকে অলরেডি এখানে শো করছি, দেখিয়েছি। হ্যাঁ, প্রথমে 10 লাখ, জি আমি ক্লিয়ার করার জন্য এসেছি। প্রথমে 10 লাখ টাকার একটা আমার নামে অভিযোগ আসে, আমি চাঁদাবাজি করছি, সেটার কোনো এভিডেন্স তারা দেখাতে পারে নাই। আপনার কর্ণফুলী মিডিয়ার নামে একটা পেজ, যাদের কোনো নাম্বারও নাই, যাদের যোগাযোগ করো নাম্বারও নেই, একটা বই ফর মিডিয়া যেটাকে বলবো, তারা আমার নামে 10 লাখ টাকার একটা অভিযোগ
এনেছে সাদাবাজির, কিন্তু সেটা কোনো প্রমাণ আজ পর্যন্ত দিতে পারে না। তারপরে তারা একটা ভিডিও আছে 6 মিনিটের, সেটা আমি অলরেডি প্রমাণ দিয়ে দিছি। সেটা অন্য একটা ভিডিও, সেই ভিডিওকে কোতোয়ালি থানায় এনে আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করেছিলেন। এবং তারপরে তার ওয়াইফ, তিনি আমার নামে 2 কোটি টাকার একটা অভিযোগ নিয়েছেন। কিন্তু আপনাদের সাংবাদিকের কাছে আমার প্রশ্ন, এই মহিলার সাথে, এই ভদ্র মহিলার সাথে কি আপনারা যোগাযোগ করতে পেরেছেন? কারণ অলরেডি আমি জানি যে এই নাম্বারটা বন্ধ, সবাই চেষ্টা করতেছে তার সাথে যোগাযোগ করার জন্য। তাহলে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন, যে তার স্বামীকে বাঁচানোর জন্য হলে তো সর্বোচ্চ তিনি চেষ্টা করবেন। তিনি আমার নামে যে ইলিগেশন আনছেন 2 কোটি টাকার, সেই অভিযোগগুলো কতটুকু সত্য সেটা প্রমাণ করবেন, কিন্তু তিনি এখনও পারেন নাই, ব্যর্থ। এটা সম্পূর্ণ একটা মিথ্যা। আমাকে ফাঁসানোর জন্য আমি চ্যালেঞ্জ করলাম, ওই ভদ্র মহিলার প্রতি আমার সম্মান রেখে আমি প্রশ্ন করি যে আপনি আগামী 2 ঘন্টার ভিতরে আগামী 2 ঘন্টার ভিতরে আপনি পর্যাপ্ত তথ্য উপাত্ত নিয়ে আপনি উপস্থাপন করবেন, অন্যথায় আমি নিজামুদ্দিন, আমার প্ল্যাটফর্মের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে, আমি প্ল্যাটফর্মের সাথে আমি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব, এবং ব্যক্তি নিজামুদ্দিন হিসাবে আমার একটা ইমেজের ক্ষুণ্ণ হয়েছে, সেই জন্য আমি আইনি ব্যবস্থা নিব।